আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটলটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা মূলত কোটার রাজনীতি, ভ্রান্তি বিভ্রান্তি এই শিরোনামে, এবং এই শিরোনামে কেন আলোচনাটা করতে হচ্ছে সেটা নিঃসন্দেহে আপনারা জানেন। ইতিমধ্যেই দেশের মধ্যে পরিস্থিতি যেরকম হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতির কথা বলছি। সেখানে প্রশ্ন আসি যে মুক্তিযুদ্ধের এত বছর পরে এই বিভ্রান্তি কেন থাকবে, সেই জায়গাটার কথা বলবার রয়েছে। কোটা সম্পর্কে বিভ্রান্তি কতটা রয়েছে বা কতটা একদম সুস্পষ্ট ধারণাও মানুষের রয়েছে, বা যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের মধ্যে কতটা রয়েছে সেটাও খুব বেশি জানা দরকার। কারণ তাদের মধ্যে যদি স্পষ্ট ধারণা প্রত্যেকের না থাকেন, তাহলে তারা আরও বেশি বিভ্রান্তিতে পতিত হবেন, সেটাই খুব স্বাভাবিক। সেই আলোচনাটাই আজকে আমরা করব, এবং আজকে স্টুডিওতে যাদেরকে পেয়েছি শুরুতে তাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন, এপাশ থেকে আমি শুরু করছি, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষক, গবেষক ও নাট্যকার, এবং সর্বডানে রয়েছেন সুকান্ত গুপ্ত অলোক, জ্যেষ্ঠ সাংবাদিক। এবং ভার্চুয়ালি আমাদেরকে আজকে সময় দিয়েছেন অজয় দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং তিনি বীর মুক্তিযোদ্ধা। এবং আজকে সেই বীর মুক্তিযোদ্ধা একজনকে আমরা পেয়েছি, এবং সেখানে বলতেই হচ্ছে এত বছর পর সত্যিকার অর্থেই এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়েও বা এত কটাক্ষ কেন হবে, কথা কেন হবে? তাহলে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা কি সবাই বুঝে করছেন, সবাই বুঝে এই ধরনের স্লোগান দিচ্ছেন কিনা সেটা। এবং সেই জায়গায় আমরা আলোচনা নিঃসন্দেহে শুরু করব। পুরো আলোচনাটায় আমি ফেরদৌস আহমেদ থাকবো আপনাদের সাথে। এবং আলোচনা শুরু করবার আগে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, একদম সেই কোর্টে আদালতে যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন কোটার ব্যাপারে। সেইটাও বক্তব্যটা কতটাকে স্পষ্ট বুঝেছেন সেটা জানবার সুবিধার্থে আমরা শুরুতেই আরেকবার দেখে নিতে চাই। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার, সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা, সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা, তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং নিঃসন্দেহে আপনারা যারা আগে এই বক্তব্য দেখেননি তারাও এখন বক্তব্য শুনে স্পষ্ট হতে পারলেন সেখানে কি বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে কি আসলে বলা হয়েছে, কাকে কোন ধরনের কথা বলা হয়েছে, নাকি আদৌ বলা হয়নি, সেখান থেকে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা, সেই আলোচনাটাই আসলে করতে চাচ্ছি। প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনিও শুনলেন এবং আগেও শুনেছেন, তেমনটাই আমি ভাবছি। সেই জায়গায় এই যে একটা মাঝরাতে একটা স্লোগান আসলো,
এত বছর পরেও কোনো ধরনের কোনো ক্ষোভ বা কোনো যেখান থেকে বিক্ষুব্ধ হতেই পারে শিক্ষার্থীরা, আমরা মানলাম, কিন্তু এরকম স্লোগান আসতে পারে কি না স্বাধীনতার এত বছর পরে? জি ধন্যবাদ। আমি আপনার মূল প্রসঙ্গে যাওয়ার আগে শুধু এইটুকু বলতে চাই যে কোটা আন্দোলন আর কোটার রাজনীতি দুটো ভিন্ন বিষয়, জি। সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাংলাদেশে 1972 সালে যখন সংবিধান হয়েছে, সাংবিধানিক অধিকার থেকে একটি কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। সেই কোটাটি কালে কালে সময়ে সময়ে পরিবর্ধিত, পরিযোজন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। এটি হওয়া স্বাভাবিক। জি। আবার আমি সাংবাদিক অজয় দা আছেন, সুকান্ত দা আছেন, আমরা যখন কথা বলছি একটু চেহারাটা দেখে নেই, পৃথিবীর কোথাও আসলে কোটা আছে কিনা বা কতটুকু থাকলে কি আছে। আজকে আমরা যখন কথা বলছি তখন চায়নাতে 45% কোটা। আমরা যখন কথা বলছি তখন ইন্দোনেশিয়ায় 55% কোটা। আমরা যখন কথা বলছি এই 2 মিনিট আগে নাট্যকার মামুনুর রশিদ কলকাতায় একটা কাজে গিয়েছেন, ওখান থেকে উৎকণ্ঠিত হয়ে আমাকে ফোন করলেন, করে বললেন ওখানে 45% কোটা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন না কেন, সেখানে 8% কোটা। তাহলে ওখানে কোটাগুলি কী হচ্ছে? আমি এইগুলির ক্ষেত্রে শুধু একটু জিনিস বলছি, আমি কোটা কালে কালে সংস্কার করা দরকার, এটার পক্ষে। কোটা সংস্কার হোক। কোটা আন্দোলনের যে চিত্রটা আছে প্রাথমিক অবস্থায় শুরু হয়েছিল, সেই চিত্রের সাথে আমি সঙ্গতি রেখেই বলছি কোটা সংস্কার করা যেতে পারে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোটার বিষয়টি এখন আদালতে আছে। আদালতের এই বিষয়টি আমি রাজপথে এনে সঠিক কাজ করেছি কিনা এটিও কিন্তু দেখতে হবে। এখানে পক্ষ কিন্তু যারা কোটার আন্দোলনের পক্ষে আছেন আর কোর্ট, আমি কোর্টের বিপক্ষে এই কাজগুলি করতে পারি কিনা, রাষ্ট্র কিন্তু নয়। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে কোটা নিয়ে সবচেয়ে বড় রকমের বিভ্রান্তি। ফেরদৌসী, আমি একজন সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। আমি বিসিএস পরীক্ষা দিয়ে কিন্তু চাকুরিতে এসেছি। কোটাটা কি আমি জানি। কোটাটা হচ্ছে প্রিলিমিনারিতে আপনি অ্যাপ্লাই করবেন বিসিএসে, কিংবা যে চাকুরিতে, অর্থাৎ নবম গ্রেড, দশম গ্রেড, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ, এই কটি গ্রেডে যারা চাকুরি করে তাদের চাকুরিটা পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে পরীক্ষাটা হয় এবং সেখানে কোটাটা আছে। সকল ক্ষেত্রে নাই কিন্তু। 20তম গ্রেডে কিন্তু কোনো কোটা নেই। আবার 20তম গ্রেডে, খেয়াল করেন আপনি, 20তম গ্রেডে যারা পরিচ্ছন্নতা কর্মী তার জন্য কিন্তু আবার কোটা আছে। তারা যদি হরিজন হন, বাবা যদি এই পেশায় থাকতেন, তাহলে তিনি অগ্রাধিকার পাবেন। তার মানে সব জায়গায় কিন্তু কোনো না কোনো রকমের কোটা আছে। এখন ধরেন বিসিএসটার কথাই বলি। বিসিএস পরীক্ষায় আপনি প্রিলিমিনারিতে অ্যাপ্লাই করবেন, সকলে একই রকম প্রিলিমিনারি পরীক্ষা দেবেন এবং পাশ করবার পরে আপনি রিটেনে যাবেন। রিটেন পরীক্ষায় যতগুলি সাবজেক্ট আছে সবগুলি সাবজেক্টে স্বতন্ত্রভাবে কোয়ালিফাইড নাম্বার পাওয়ার পরে আপনি পাশ করবেন। এরপরে হচ্ছে সাইকোলজিক্যাল, ওটাতেও যখন আপনি পাশ করবেন তারপরে আপনি যাবেন ভাইভায়। ভাইভায় যাবার পরে কোটা। এখন এই যে একটা কথা বলা হচ্ছে কোটা এবং মেধা, দেখেন মুখস্থ এটাকে আপনি কখনো মেধা বলবেন না, বলা উচিত না। আর ওখানে গিয়ে যখন কোটা নির্ধারিত হচ্ছে তখন মেধাশূন্য মানুষ কোটার অজুহাতে চাকরিতে ঢুকে যাচ্ছে, এই কথাটাও সঠিক না। কারণ তাকে তো অনেকগুলো স্তর পার হতে পেরিয়ে হচ্ছে। যেতেছে। আমি বললাম তো, আমি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকেছি, আমার সময় কোটা ছিল। তাহলে এই কথাগুলি বিভ্রান্তি ছড়িয়েছে। এবার আপনি শোনেন, আমি কিন্তু আন্দোলনের পক্ষে, কোটা আন্দোলনের পক্ষে, কিন্তু কোটা রাজনীতির আমি বিপক্ষে। এবার কোটা সংস্কারের পক্ষে আপনি সেটা বললেন। জি হ্যাঁ, এবার আপনি শোনেন, আমাদের সময়ও কিন্তু সুকান্ত দা আমরা আন্দোলন করেছি। আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছি আমাদের সময় তখন চাকুরিতে অনুপ্রবেশের সময় ছিল 27 বছর। আমরা বললাম যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা লস হয়েছে, অতএব আমরা চাকুরি বয়স সীমা 30 বছর চাই। এই 30 বছর চাওয়ার জন্য আমরাও কিন্তু আন্দোলন করেছি। কিন্তু শোনেন, মধুর ক্যান্টিন থেকে টিএসসি পর্যন্ত আমরা মিছিল করেছি। আর কি করেছিলাম আমরা? তখন যে কটা সংবাদপত্র ছিল তাদের সংবাদপত্রের যারা কলাম লিখতেন, যারা সম্পাদক ছিলেন,
তাদের কাছে কাছে গিয়েছি, গিয়ে আমাদের দাবির কথা বলেছি, আপনারা একটু লেখেন, আমাদের পক্ষে জনমত গড়ে তোলেন, আমাদের কার পরিচিত কে আছেন, কোন মন্ত্রী আছেন, তার কাছে আমরা গিয়েছি। 91 সালে আপনার মনে থাকবার কথা যে নির্বাচনে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী শিক্ষামন্ত্রী হলেন, তার কাছে আমরা গিয়েছি, যে উনি পজিটিভ লোক, ওনার কাছে গিয়েছে যে আপনি একটু গ্রহণ করেন আমাদের কথাগুলো। আন্দোলন কিন্তু আমরাও করেছি, কিন্তু আমি খুব হতাশ হচ্ছি, খুব কষ্ট পাচ্ছি যখন আজকের পরিস্থিতি এমন হয়েছে, কিংবা গতকালকে যারা এই কোটা তাহলে আন্দোলন বিরোধী আপনারা আন্দোলনের উপরে করেছেন, আক্রমণ কিন্তু করেছেন, আন্দোলন নিয়ে রাজনীতি করেননি, ব্যাপারটা এভাবে এখানে এবং স্পষ্ট গতকালকে করলেন। যারা জি। হামলা করেছেন আমি তারও নিন্দা করছি। বিষয়টা হচ্ছে কোটা আন্দোলন যদি সংস্কারের পক্ষে থাকে, নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, তারাও কিন্তু শুরুতে কি বলেছে দেখেন, 1 জুলাই তারা বলেছে যে উনি 2018 সালের 3রা অক্টোবরের পরিপত্র অনুযায়ী আমাদের দাবি পূরণ করতে হবে, তার মানে কোনো কোটা থাকবে না। আবার ওখান থেকে সরে এসে একটা সময় গিয়ে বলেছে আমরা সংস্কার চাই। আবার এদের মধ্যে একটা দল বলছে কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না। আবার আরেকটা দল বলেছেন নারীদের কোটা কি দরকার। দেখেন কোটা নেই কোথায়, তাহলে সব কোটা আসেন বন্ধ করে। আপনি কি জানেন আমরা যারা সরাসরি বিসিএস করে চাকুরিতে জয়েন করেছি, এরপরে আরেকটা আছে 10% রাষ্ট্রপতি কোটা, বিসিএস না দিয়ে ঢোকা যায়, আবার তাহলে এটাও বন্ধ করেন। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যখন উপসচিব স্কেলে গিয়েছি তখন ক্যাডার থেকে আরেক ক্যাডারে যাওয়ার, ধরেন টিচিং ক্যাডার থেকে ওখানে যাওয়ার, ওখানে কোটা আছে যে অ্যাডমিন এত, ফরেন এত, এই এত, তাহলে ওই কোটাটাও বন্ধ করি। ও কোটা শুধুমাত্র এইখানে এই জায়গায় কোটা, এই অনেক বিষয় আছে। আমি কিন্তু আবারও বলছি কোটা সংস্কার হোক, কিন্তু এক্ষেত্রে আমি হয়তো একটু সময় নিচ্ছি। আমি শুধু আপনাকে একটা ছোট্ট কথা বলি, সময় সালটা যদি না হয়, পৃথিবীতে বহু দেশে কোটা আসলে বা একটা শ্রেণীকে, একটা গোষ্ঠীকে সম্মান করা, শুধুমাত্র তাকে তুলে দেওয়া নয়। আমি মুক্তিযোদ্ধাদের আপনি 1% রাখেন না, 0.1% রাখেন, তবু রাখেন, একটি সম্মান দেন। কেন সম্মান দেবেন? দেখেন আমেরিকায় রেড ইন্ডিয়ান, ওরা তো কেউ নেই, কিন্তু এখনো 8% যে কোটা আছে ওখানে রেড ইন্ডিয়ানদের জন্য কিছু না পাওয়া গেলে আমি বিস্তর সম্মান আপনার জানানো। কাছে আবারও এসে শুনি। আরেকটা ছোট একটা ঘটনা বলি, সম্ভবত 74 সালে প্রথম একজন মুসলমান ভারতের রাষ্ট্রপতি হলেন, আলী আকবর এরকম একটা নাম ছিল, ফখরুদ্দিন আলী আহমেদ। এই উনি যখন রাষ্ট্রপতি হবেন তখন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, সালটা আমার একটু এদিক ওদিক হতে পারে, আমার স্মৃতিতে যতটুকু আছে, তার যেদিন শপথ হবে তার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী খুঁজতে শুরু করলেন যে মুঘলদের মধ্যে কে আছেন, তাকে তিনি রাষ্ট্রপতি, যেহেতু একজন মুসলমান নিয়ে হয়েছেন, তখন শ্রীমতী গান্ধীর সেকেন্ড ম্যান ছিলেন জগজীবন রাম। একদিন জগজীবন রাম উপপ্রধানমন্ত্রী ছিলেন, উনি শ্রীমতী গান্ধীকে বলছেন যে আপনি একজন মোগলকে খুঁজছেন কেন। তখন উনি বলেছেন যে এই মোগলরা ভারতবর্ষে 600 বছর শাসন করেছে এবং সুশাসন করেছে, একজন মুসলমান, ওনারা মোগল ছিল, মুসলিম, একজন মুসলমান হচ্ছেন, আমি তার রাষ্ট্রপতির শপথে একজনকে সম্মান দিব। এইবার খুঁজতে 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 দিল্লির আনন্দ পর্বত বলে একটা জায়গা আছে, ওখানে একটা লন্ড্রির দোকানের একজন মুসলিম কর্মচারী খুঁজে পাওয়া গেল, তিনি হচ্ছেন মোগলদের উত্তরাধিকার। তাকে এনে রাষ্ট্রপতির ওই অনুষ্ঠানে সামনে বসালেন, এটা সম্মান। শ্রীমতী গান্ধী এই সম্মান দিয়েছেন বলে তিনি সম্মান পেয়েছিলেন। আজকে মুক্তিযোদ্ধাদেরকে যে অসম্মান করা হচ্ছে, আজকে যখন বলা হচ্ছে রাজাকার, গর্ববোধ করে বলা হচ্ছে বাংলার মাটি রাজাকারের ঘাঁটি, আমি কষ্ট পাই। আমার পরিবারে 4 জন শহীদ হয়েছেন 1971 সালে, আমার মতো লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত, তাদেরকে আজকে এই অসম্মান করা, এই কষ্ট শহীদদের, এই যে রক্তস্নাত মাটিতে আমরা যারা রয়েছে আমাদের প্রত্যেকেরই একটু সম্মান জানাতে কুণ্ঠা আমাদের। এইটা এত বছর পরে, স্বাধীনতা এত বছর পরে নিঃসন্দেহে কারোরই বোধহয় কাম্য নয় এদেশের সন্তান হলে। সেই জায়গায় সুকান্ত গুপ্ত অলোক, আপনাকেও একটু শুনতে চাই। একদম প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী চমৎকার করে বললেন, স্পষ্ট ভাষায় বললেন যে কোটা আন্দোলনের পক্ষে তিনি, কোটা সংস্কারের পক্ষে, কিন্তু কোনোভাবেই কোটা নিয়ে রাজনীতির পক্ষে না। সেই জায়গায় কোটা নিয়ে রাজনীতি কতটা হচ্ছে? একেবারেই রাজনীতিই হচ্ছে, রাজনীতিই হচ্ছে, সেটি বন্ধ করতে হবে, এটি রাজনীতি বন্ধ করতে হবে। আন্দোলন, এটি আন্দোলন হচ্ছে না, এটি উস্কানি হচ্ছে, এবং কোনো কিছু থেকে তাদেরকে কোনো একটা উস্কানি দিয়ে, যেহেতু তারা শিক্ষার্থী,
তারা স্টুডেন্ট, কোমলমতি, তাদেরকে কোনো কিছু একটা বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছে। আপনি কি মনে করেন মধ্যরাতে তাদের মুখ থেকে উচ্চারিত যে স্লোগান, যেটা সবার খুব লেগেছে ভেতরে, একদম চেতনার মধ্যে লেগেছে, সেই স্লোগান তারা বুঝে দিয়েছেন? কে? যে শিক্ষার্থীরা দিয়েছেন? না, এটা তাদেরকে বোঝানো হয়েছে, এটা তাদেরকে বোঝানো হয়েছে এবং তারা এটি দিয়েছে। এবং সেই যে বোঝানো হয়েছে, যে আমি বলছি এই কারণে বলছি যে আপনি খেয়াল করবেন তাদের প্রথম রাতে যে স্লোগান উচ্চকিত হয়েছে সেটা কিন্তু হলে তাদের কক্ষগুলো থেকে, তারা প্রতিটি কক্ষে আলো জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে তারা সমস্বরে এই আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি দিয়েছে। যখন এটা স্পার্ক করেছে তখন দেখবেন, আমি বোঝানোর জায়গাটা জি, বলছি, জি। হ্যাঁ, তখন কিন্তু সেই স্লোগান আবার পরিবর্তন হয়েছে। তখন তারা বলছিল যে কি জানি, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাট। না না, তারপরে তারও যদি বলছে সংযোজিত যে করেছে। তুমি যদি হও, কে বলেছে, তুমি কে যদি বলেছে? হও আমি নই তুমি নও, এইভাবে হ্যাঁ এসে হ্যাঁ পড়ে হ্যাঁ, স্লোগান। হ্যাঁ, তখন এটি ঘোরানো হয়েছে। তার মানে কি? আগে ছিল কে তুমি, কে আমি, কে তুমি, রাজাকার, তারপরে হ্যাঁ, আমি কে, তুমি কে, শব্দটা উচ্চারণ করতে হ্যাঁ, চাই না হ্যাঁ, এই স্বাধীন হ্যাঁ। দেশে। পরবর্তীতে আবার সেটা এসেছে যে আমি নই তুমি নও, তারপরে আবার ওই শব্দটা হ্যাঁ, দ্বিরুক্ত হ্যাঁ, করা হয়েছে। তার মানে কি? এখানে সামবডি প্লেইং, এটাই আমি বলছি যে সামবডি প্লেইং। এবং ওই স্লোগান থেকে তারপর শিফট হতে হতে কিন্তু এখন দেখেন স্লোগান আবার কিন্তু অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ তারা ওইটাকে ম্যানুভার করছে কিন্তু, এবং সামবডি প্লেইং। না, এখানে একটা প্রশ্ন এসেছে যে যারা এটা মানে কোমলমতি শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, যে তারা এই উচ্চারণটা করেছে এবং স্লোগানে সবসময় কেউ না কেউ নেতৃত্ব দেন, তার তিনি যেটা উচ্চারণ করেন সেটাই সাধারণত সবার মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। সেই জায়গায় মানে কারা একদম চেতনা থেকে বলেছেন আর কারা সেটা না বুঝেই আসলে সেই প্রতিধ্বনির জায়গাটা থেকে আওয়াজটা তুলেছেন, সেইটা কি আসলে আলাদা করা সম্ভব কিনা? না, সেটি আলাদা করা হয়তো সম্ভব না, কিন্তু আপনাকে পুরো বিষয়টা সার্বিকভাবেই দেখতে হবে যে এটি উচ্চকিত হয়েছে। স্লোগান তো আমরাও দিয়েছি, আমরাও আন্দোলন করেছি, হ্যাঁ, তো আমরা তো জানি যে স্লোগানের উৎসটি কোথায়, কিভাবে হয়। তো এখানে এদেরকে এটি করা হয়েছে। এবং আমি যে বলছি যে এই জিনিসটা একেবারেই উস্কানি, এটি তৈরি করা, এটি বানানো, এই ঘটনা হয়েছে। এবং একটু আগে স্যার যে কথাটি বলছেন, আমি যে কারণে বলছি যে এটি আন্দোলনও না, এটি তাদেরকে নামানো হয়েছে, সাম কোয়ার্টার প্লেইং, সেটার সঙ্গে ক্ষোভ বিক্ষোভ কিছু ঘটনা সেটি যুক্ত হয়ে এ পর্যায়ে এসছে। এখন ওই যে দেখেন তারা কি নিয়ে নামলো, পুনর্বহাল করতে হবে, দেন শিফটিং, যে ঠিক আছে এটা ভাত পাচ্ছে না, আবার এটা চেঞ্জ, আবার এটা চেঞ্জ, আবার এটা চেঞ্জ। এই চেঞ্জ কি ওই ছেলেমেয়েরা করছে? মানে আন্দোলনের কোনো সুনির্দিষ্ট একদম যদি হ্যাঁ। বলা যায় যে সেই জায়গাটাও তারা হ্যাঁ, ঠিক হ্যাঁ, করতে পারে। ঠিক আছে। এখন দেখেন, এখন তারপর আজকে যে পর্যায়ে আছে, এখন সেখানে স্যার যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে কোটা কি, হ্যাঁ, এবং আরেকটি কি শব্দ, কোটা এবং মেধা, এটি না? হ্যাঁ, এবং এই দুটো তো আসলে হ্যাঁ। ওরকম বিপরীতে যেতেই পারে না। হ্যাঁ, বিপরীতে যেতে পারে না, কিন্তু এই জায়গাটায় আমি মনে করি যে এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। এটি জি, খুব আমি গুরুত্বপূর্ণ। পরিষ্কার আমি শেষ করে নিঃসন্দেহে দিই। করবেন, হ্যাঁ, জি। আমি শেষ করে দিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করতে হবে এই কারণে, এটি যে ওরা বলে, ওদের এটার উৎসমুখ কিন্তু সরকারি কাগজপত্রে। আমি খুব দ্রুতই আবার ঘুরে আপনার হ্যাঁ, কাছেও আসবো। না, আমি এই জায়গাটা কারণ, শেষ করে দিতে অনেকক্ষণ- চাই। হ্যাঁ, অনেকক্ষণ সরকারি কাগজপত্রে জি। কিন্তু সরকারি কাগজপত্রে বলা হয় যে যখন হয়ে গেল, তারপর যদি কোটা পূরণ না হয় তাহলে এটা সরাসরি মেধাতে চলে যাবে। এই যে সরকারের এই সেন্টেন্সিং, এই ওয়ার্ডিং, ইটস এ রং, এটি ভুল। এই কথা থাকতে পারে না। হ্যাঁ, কোটা পূরণ না হলে এটা মেধায় চলে যাবে। আরে কোটা পূরণ তো তুমি আগে সে মেধার পরীক্ষা দিয়ে 3 স্তর করে তারপরে সে আসছে। হ্যাঁ, 3 স্তরে যারা উত্তীর্ণ হয়েছে তার মেধা দিয়ে,
সেই মেধা দিয়ে উত্তরণ হওয়ার অর্থাৎ পরে আমি নিয়োগ দিচ্ছি। সেখানেও হয়তো তাহলে সেখানে- বলতে হবে যে এই কোটায় যদি না পাওয়া যায় তাহলে জেনারেল কোটায় চলে যাবে, হ্যাঁ, এইভাবে হয়তো হ্যাঁ, কথাটা বলতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জি। এই ব্যাখ্যাটি কিন্তু প্রয়োজন। না, এগুলোর একটু বিস্তার এটির আলোচনা অভাব আছে। করতেই হবে, কারণ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা এখনো বুঝতে পারছে না তাদের নিঃসন্দেহে আপনারা যারা রয়েছেন আপনারাই বুঝাবেন। আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি, অপেক্ষমান রয়েছেন অজয় দাশগুপ্ত। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, জি, আপনি বীর মুক্তিযোদ্ধা। এত বছর পরে এসে যখন এই ধরনের স্লোগান উচ্চারিত হয় তখন সেটা আসলে আপনার কাছে বা আপনার ভেতরে কতটা লাগে? আমি কিন্তু মুক্তিযুদ্ধে 21 বছর বয়সে রণাঙ্গনে অস্ত্র নিয়ে, তার আগে কিন্তু 2 বছর আগে 69-এর ছাত্র আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। কাজে ছাত্র আন্দোলন তার ব্যাপকতা কত দূর সেটা কিন্তু মানে কতটা বিস্তৃত হতে পারে, কারণ 69-এর 20শে জানুয়ারি আমি দেখেছি বা 24শে জানুয়ারি আমি দেখেছি। আবার এটা ঠিক যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার অন্তত এই অভিজ্ঞতা আছে যে মুক্তিযুদ্ধের সরাসরি রণাঙ্গনের যোদ্ধা যারা অমিত বিক্রম দুঃসাহস দেখিয়েছে, যারা শত্রুর মুখোমুখি হতে ভয় পায়নি, যারা তাদের বড় অংশ কিন্তু কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছোট দোকানদার, কোট আনকোট কম শিক্ষিত, কম লেখাপড়া যারা লোকজন। এটা একেবারে আমার হাজার হাজার মুক্তিযোদ্ধার সঙ্গে সংশ্লিষ্ট থাকা, সেটা বাংলাদেশের ভেতরে কিংবা ভারতের সীমান্ত এলাকার যে ক্যাম্পগুলো ছিল, মেলাঘর, পালাটোনা, ইসামতি নদী, সাতক্ষীরার পাড়ে, বাগন্দিয়া, সেগুলো আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রত্যেকটা জায়গায় আমি হাজার হাজার মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলাম, বেশিরভাগ কিন্তু দরিদ্র, এবং তারাই বীর বিক্রমের লড়াই করেছে। আর এখনো যখন আমি দেখি আমার মনে হয় যে 2 লাখের মতো এই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, তার অর্ধেকের কাছাকাছি হয়তো এখন জীবিত আছে। এবং 5 বছর পরে মুক্তিযোদ্ধা, এই যাদের সনদ আছে, এই যাদের পরিচয়পত্র আছে, তাদের 2-4 জনকেও পাবেন কিনা সন্দেহ, যে কথা বলতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে, 71 নিয়ে, তাদের ব্যক্তিগত ভাবে চিনবেন কিনা। এটা কিন্তু একটা জায়গা। আরেকটা জায়গা কিন্তু আছে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা ধরন আছে, কিন্তু এটা 62-64টা আমি অতটা ছিলাম না, কিন্তু 64তে যেহেতু নবম শ্রেণীতে পড়ি, কাজেই মনে আছে। 69-এর আন্দোলন তো সরাসরি সামনে থেকেই করেছে। এই যে 2007 সালে আপনাদের মনে থাকার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা ক্যাম্পের ঘটনাকে কেন্দ্র করে, এখন আজকে যেমন দেখছেন যে সারা দেশে অনেক জায়গা অবরোধ হচ্ছে, মানে হয়তো 100 জায়গা অবরোধ হয়ে গেছে। অনেক জায়গায় সাধারণ ছাত্রছাত্রীরা, একেবারেই যাদেরকে সাধারণ ছাত্রছাত্রী বলি, কোনো এই সংগঠন যদি বলি, যেসব সংগঠন ক্রিয়াশীল সক্রিয়, তারা খুব বেশি একমাত্র ছাত্রলীগকে। সেটা আবার অন্য একটা দিক দেখে দুর্ভাগ্যজনক। গণমাধ্যমেরও নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত। গণমাধ্যম পরিচয় দিচ্ছে যে আন্দোলনকারী ছাত্রছাত্রী ও ছাত্রলীগ, তো ছাত্রলীগ কি ছাত্রছাত্রী না? সংঘর্ষ হচ্ছে কোথায়? একটা হলে অবস্থান করছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, আর এক অংশে আছে ছাত্রলীগ। তো ছাত্রলীগ কি ছাত্রছাত্রী না? এইভাবে বললে পরে কিন্তু পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়। একটা জনপ্রিয় ইস্যু ছাত্ররা এনেছে, উস্কানি থাকতে পারে, এটার পিছনে রাজনীতি থাকতে পারে, প্ররোচনা থাকতে পারে, সব মেনে নিয়েও সরকার কিন্তু যথাযথ অবস্থান নিয়েছে যে ছাত্রদের সাথে আমরা কথা বলবো, তবে যেহেতু সর্বোচ্চ আদালত যুক্ত হয়েছে, তারা কি বলে সেটা আমরা শুনি। সেটা কিন্তু একটা সঠিক অবস্থান। তারপরেও ছাত্ররা আছে, কিন্তু যে কথাগুলো, যে স্লোগানগুলো, বাংলাদেশে এমন কোন পরিবার আছে কি যারা 71-এ কোনো না কোনো ভাবে পাকিস্তানি হানাদার বাহিনী কিংবা তাদের দেশীয় দোসর, রাজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটির মেম্বার, জামাত ইসলাম, মুসলিম লীগ, এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি?
তাদের জীবন জীবিকা বিপন্ন হয়নি এমন পরিবার কিন্তু পাওয়া যাবে না। কাজেই সেই অপরাধী যাদের বিরুদ্ধে আমরা এই যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং সফল হয়েছি, তাদের পক্ষে স্লোগান দেওয়া বা তাদের নাম ব্যবহার করা একটি আন্দোলনের স্লোগান হিসেবে সেটা খুবই অনুচিত। নিশ্চয়ই যারা এই আন্দোলনে যুক্ত আছে জি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তবে সেই ক্ষেত্রে দায়িত্ব কিন্তু অন্যদেরও আছে, রাজনৈতিক সামাজিক সংগঠন, শিক্ষাবিদ, তাদেরও দায়িত্ব আছে। ভুল পথে পরিচালিত হলে একটা প্রজন্মের কিছু অংশ সেই জায়গার দায়িত্ব সবারই রয়েছে। আপনার কাছে আবারও আসবো আমি ঘুরে। অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। দুটো বক্তব্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুতেই একটু শুনছিলাম, আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন। তার একটি বক্তব্য রেশ ধরে অনেকে বলছে যে ছাত্রলীগকে তিনি মুখোমুখি করে দিয়েছেন। এরকম একটি সোশ্যাল মিডিয়া এই টাইপের কথাবার্তা এখন খুবই বেশি ঘুরপাক খাচ্ছে, কারণ জবাব ছাত্রলীগ দিবে। এই ধরনের কথা যখন আসে তখন আসলে প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয় কিনা সেটাও জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেখানে কি কোনোভাবে শিক্ষার্থীদেরকে এরকম বলা হয়েছে এই শব্দটা যেটা তারা স্লোগান দিয়েছে, কিন্তু স্লোগানের শেষের দুইটি লাইন ছিল যে কে বলেছে শেখ হাসিনা সরকার, এইটা আপনি খুঁজে পান কিনা সেই বক্তব্যের মধ্যে? না, ধন্যবাদ। আমি পাইনি। শুনেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো শুনেছি, আমি তার ইমোশনটা বুঝি। তার একটা ইমোশন আছে। জি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেটা যেমন সত্য, তার যুদ্ধও কিন্তু একটা ছিল। ওই মগবাজারের ওখান থেকে তারপরে ধানমন্ডিতে এনে পাকিস্তানি আর্মিরা রেখেছে। একজন নারী তার জীবনের প্রথম সন্তানটির জন্ম দিচ্ছেন কি অবরুদ্ধ পরিবেশে, কি ভয়াবহ অবস্থার ভেতরে। যে কোনো মুহূর্তে খুন হতে পারেন, তার বাবার কোনো খোঁজ নেই, তার দুটো ভাই, তাদের কোনো খোঁজ নেই। এরপরে 3 বছরের মাথায় তিনি বাবা, মা, ভাই, ভাবি সকলকে হারিয়ে যে মানুষটি আজকে এখানে দাঁড়িয়েছে, তাকে আপনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন না। ওই আবেগটি, আমার একটা ভাই মরে গেলে আমার কি হয়, আমার বাবার মৃত্যু হলে আমার কি হয়, আমার বড় বোনটি যখন সন্তান প্রসবের সময় উৎকণ্ঠিত থাকে তখন আমার কি হয়, আমরা খুব ভুলে যাই জানেন। শেখ হাসিনাকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে দেখেন না, শেখ হাসিনাকে শুধুমাত্র জাতির পিতার কন্যা হিসেবে দেখেন না। শেখ হাসিনাকে দেখেন পোড় খাওয়া, কষ্ট পাওয়া, দুঃখ পীড়নের ভেতর দিয়ে একটু একটু করে এগিয়ে আসা এক অসম সাহসী নারী, যিনি বাইরে দিয়ে লড়াই করছেন, ভেতরটা সারাক্ষণ খা খা করে। ওই ইমোশন দিয়ে দেখেন। ফলে মুক্তিযুদ্ধের যে কথাটি তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের নিয়ে, তার মুখ থেকে সেই কথা আসবে। তিনি একটি ছাত্রকেও রাজাকার বলেননি, কখনোই বলেননি, কিন্তু যে কোনোভাবেই হোক এটা প্রচার হয়েছে এবং ছাত্রদের একটি অংশ এটা করেছেন। আমি আবারও বলছি, তাহলে খেপিয়ে কারা তুললো না, মাঝরাতে? এই যে ভেতরে রাজনীতি আছে, কোটার রাজনীতিটা বড় নষ্ট রাজনীতি। সেই রাজনীতিটাকে শনাক্ত করেন। আমি জানি না, আমি অনেকটা বুঝি না। আমার ছাত্ররাও নেমেছিল, আমি তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি। একদল উত্তেজিত হয়ে যায়, আরেক দল বোঝে। কিন্তু আমি কিন্তু অনেক নাম শুনি, অনেক কথা শুনি, বাইরে তো অনেক গুঞ্জন আছে। এখানে বোঝাতে সক্ষম হচ্ছেন না। বঙ্গবন্ধুর একজন খুনি, জি তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি তার নাম পাল্টে এখন শিক্ষকতা করছেন, তার নামও তো বাইরে আসছে। আমি ধরে নিচ্ছি তিনি মানে খুবই এগুলি দেখতে হবে। তারপরে গতকালকে যে ছাত্রীটা, কারণ আমি আপনার কাছেই ফিরবো, যেহেতু বিরতির সময় হয়ে গেল, ওটা নিয়ে আপনার কাছে আবার ফিরি। সম্মানিত দর্শক, নিটোলটা 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। শেষ করে খুব দ্রুত চলে আসবো, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটা 21 রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে যে কোটা সংস্কার যে আন্দোলন, সেটা কি আসলে আন্দোলন হচ্ছে নাকি কোটার রাজনীতি হচ্ছে? আর যদি কোটার রাজনীতি হয় তাহলে তো সেখানে ভ্রান্তি বিভ্রান্তি থাকবেই। সেই আলোচনাটাই মূলত আজ করছি আমরা নিটোলটা 21 রাতের এই আয়োজনে। প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী, আপনি বলছিলেন, আপনাকে আমি কিছু নাম শুনছি, হয়তো তা পুরোটাই সত্য নয়, কিন্তু যারা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছেন তারা একটু খোঁজ করেন না। তাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। কেন এই ছাত্ররা কোটা সংস্কার, কোটা আন্দোলন ইত্যাদি করতে করতে আজকে কোটার রাজনীতির মধ্যে পড়েছেন? কে ওই দিন রাতের বেলা মেয়েদের হল থেকে মেয়েগুলিকে বের করে এনে এই স্লোগানটা দিয়ে দিয়েছেন? সেটা ইঙ্গিত করছেন।
এই এই দায়িত্ব তাদের জি, আছে না, জি। তাদের ফোনগুলি একটু ট্র্যাক করুক না, একটু করুক। যদি কেউ যুক্ত থাকে, আমি রতন সিদ্দিকীকে যদি উস্কে দিয়ে থাকি, তাহলে আমাকেও ধরা হোক। কিন্তু আমি কোমলমতি শিক্ষার্থী যারা কোটা আন্দোলন করছিলেন এবং যৌক্তিক একটা সংস্কার চান, আমি কিন্তু তার পক্ষে একটা যৌক্তিক সংস্কার হোক, কোনো সমস্যা নেই। 0.1% একটা মুক্তিযুদ্ধের কোটা থাকুক শুধু সম্মান জানানোর জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু এই রাজনীতি নিয়ে আজকে কি হয়েছে আপনারা দেখেছেন। 1971 সালের আগে কামরুল হাসানের একটা ছবি ছিল, একটা বাঘের মুখের মধ্যে ইয়াহিয়ার জি, ছবি। জি। আজকে ফেসবুকে কার ছবি ওখানে দিয়েছে, কারা দিচ্ছে? সুকান্ত গুপ্ত অলোক, আপনার কাছে আসি এবং শিক্ষকদের যে ব্যাপারটা, যে শিক্ষকরাও যদি উস্কে দিয়ে থাকেন, তারাও যদি এরকম ভেতর থেকে এবং তখন মাঝ রাতে নেমে আসে, তাহলে সত্যিকার অর্থে তাদের ধরার ব্যাপারে কি কাজটা এখানে করা দরকার? সেটি কারণ কি তাদের করার চিহ্নিত দরকার? করা বা শনাক্ত করা, কারণ আমরা তো বলি না, তৃতীয় শনাক্ত পক্ষ। করা। তার আগে জি। হলো, আমি বারবার বলছি যে এই যে এইমাত্র কথাটি বললেন, যে এটি, আমি বলতে চাই এটি কোনো আন্দোলন না। আন্দোলনের মতন একটি কিছু উস্কানো হচ্ছে, এটি কোনো রাজনীতি না। এটা রাজনীতি মানে কি, মুক্তিযুদ্ধ বিরোধী একটি রাজনীতি এই ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা উস্কানি চলছে। এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং আর আন্দোলন, বিক্ষোভ, মাঠে যা হচ্ছে এগুলি সব হলো গুজব, অপপ্রচার, মিথ্যা তথ্য, ভুল তথ্যের ভিত্তি করে মাঠে যা অ্যাকশন রিঅ্যাকশন দেখছেন এগুলি হচ্ছে। এটা কোনো যৌক্তিক বিষয় না। যৌক্তিক যে জায়গাটি, এখন বলেন যে এই শিক্ষার্থীদের দাবি কি? কোটার সংস্কার তো না, দাবিও বারবার পরিবর্তন না, হয়েছে, আমি আপনি যেটা বললেন আগের যেটাই বক্তব্যে। বলি, জি। যে জায়গাটাতেই বলি সংস্কার তো, সেটা যেতে যেতে তারা এখন যেটা আছে, যে তারাও তো একটা কোটার পক্ষে থাকছে, কিন্তু সেটা 5% হোক 10% হোক, তাদের মধ্যে যে মতদ্বৈধতা আছে, এই যে যারা মাঠে আছে তারাও কিন্তু এটা স্বীকার করছে যে আমাদের একটি দল এটা বলছে, আরেকটি দল এটি বলছে, আমরা নিজেরা জরিপ করে দেখেছি, তারা এইটুক বলে এইটুক বলে। এখন তাদের যে বক্তব্য, এটার সঙ্গে সরকারের বক্তব্যের কোনো ফারাক আছে? নেই তো। আদালতের বক্তব্যের কোনো ফারাক আছে? নেই তো। আদালতের যে আদেশ হয়েছে সেই আদেশের মধ্যে কোনো ফারাক আছে? নেই তো। এবং যে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের 7 আগস্ট পর্যন্ত, জি। যে হিয়ারিং, সেটি পর্যন্তই তো বিষয়। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? তারা মহামান্য রাষ্ট্রপতিকে ডিকটেট করছেন 24 আওয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রীকে ডিকটেট করছেন 24 আওয়ার্স, জাতীয় সংসদকে ডিকটেট করছেন 24 আওয়ার্স। হোয়াটস দ্যাট? এটা কে শেখালো? মানে এই আলটিমেটাম দেয়া যায় কি? হ্যাঁ, দেওয়া যায় কিনা? জি। অর্থাৎ এই যে শিক্ষার্থী, এরা তো লেখাপড়া করে, লেখাপড়ার বোধের মধ্যেও সে কিন্তু কোনো যুক্তিতে, তারা যে যৌক্তিক সংস্কার যায়, ওই যৌক্তিকের যে যুক্তি, ওই যুক্তির কোনোটার মধ্যেই কিন্তু আমি এই আলটিমেটাম দিতে পারি না। কিন্তু তাদেরকে এটা শেখানো হচ্ছে। শেখানো হয়ে এখন পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? যে আমি বললাম যে পুরো জায়গাটা দেখেন, পুরো জায়গার মধ্যে কিন্তু কারো কথার মধ্যে যৌক্তিকতার কোনো অভাব নেই। জি। কিন্তু একটি বিষয় আছে যে আমাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা 7 আগস্ট পর্যন্ত। সেই অপেক্ষা, কিন্তু এখন আমি অপেক্ষা করব না, আমি এরকম আলটিমেটাম দিয়ে দিব 24 ঘন্টা। সংঘর্ষকে কিভাবে দেখেন? যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের একটা বিরোধী পক্ষ তৈরি হইলো, কিংবা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন, ধারণ করেন, আর এক পক্ষ একেবারেই যদি বিরোধিতা করে থাকেন, মুখোমুখি হয়ে গেলেও সংঘর্ষে জড়ানো কতটা? কারণ আমার চেতনায় যদি, আমি যদি মুক্তিযুদ্ধের সপক্ষের জায়গাটায় দাঁড়িয়ে থাকি, আমার চেতনায় যদি আঘাতও লাগে, সেক্ষেত্রেও আমি ঝাঁপিয়ে পড়তে আবার পারি কিনা, এই প্রশ্নটাও রয়েছে। হ্যাঁ, এখন দেখেন, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন করেছি, তখন আমাদের কিন্তু একটি স্লোগান ছিল, আমরা পোস্টার করেছি যে তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ মানে রাষ্ট্র। এই রাষ্ট্রের জন্ম কি? মুক্তিযুদ্ধ। এই রাষ্ট্রের জন্ম কি? বঙ্গবন্ধু। এই রাষ্ট্রের জন্ম কি? আমাদের যে 4 মূলনীতি, এই তো। জি। এটার মধ্যে তো কোন সেই রাষ্ট্রের কাছে প্রশ্ন করেছিলাম আমরা যে বাংলাদেশ এই কথাটা বলছে না, অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না। আর এখন এই পরিস্থিতি থেকে আমার বলতে হচ্ছে কি, যে বাংলাদেশ যা বলছে, যা বলে, তোমরা কি তাই বলছো?
তোমরা বলছো না তো, তোমরা রাজাকার স্লোগান দিচ্ছ। দায়কার যদি, কারণ কোমলমতি যখন হ্যাঁ, আমরা বলি কোমলমতি হ্যাঁ, শিক্ষার্থী, হ্যাঁ। তখন তো দেখেন, আসলে দায়টা আসে হ্যাঁ, যে দায়কার। এখন দেখেন যে যারা বুঝদার, যারা বুঝবেন, আপনি দেখবেন যে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আদালতে পক্ষভুক্ত হও, তোমরা আদালতে আসো, কথা বলো, তোমাদের এনগেজমেন্ট হোক, তোমরা শিক্ষকদের সঙ্গে কথা বলো, তোমাদের নেতাদের সঙ্গে কথা বলো, এনগেজমেন্ট লাগবে। ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না, দুর্ভোগ সৃষ্টি করবে। Engagement কিভাবে হবে? কারণ আজকে আমরা আর বসেছি, এনগেজমেন্টের জবাব কি হচ্ছে দেখছেন? কিছুটা উত্তরণের পথ আজকে খুঁজতেই। আমি দেখলাম এই যে সুপ্রিম কোর্ট বারের সভাপতি, জি। তিনি একজন বিএনপি নেতা, তিনি কি বলছেন, তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকো, তোমাদের বিরুদ্ধে তোমরা যে সব ঘটনা ঘটবে আমরা তো তোমাদেরকে আইনি সহায়তা দিই। কিন্তু উনার কি বলা উচিত ছিল? উনার বলা উচিত ছিল যে এটি যখন অ্যাপিলেট ডিভিশনে, ওকে তোমরা এখানে কাম ফরওয়ার্ড, আমি তোমাদের পক্ষে দাঁড়াবো, তোমাদের যুক্তি তুলে ধরবো, সেটি না। তাহলে যার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু আমরা যারা এগিয়ে গিয়েছি, আমরা সেই শিক্ষার্থী সমাজকে সেটা শিখাতে পারলাম কিনা, সে জায়গায় ব্যর্থতার দায়িত্ব আমাদের প্রত্যেককে অবশ্যই, নিতে হবে। অবশ্যই। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই, সেই জায়গায় উত্তরণের পথটাই একটু খুঁজতে চাই, কারণ এতক্ষণ আলোচনা হলো কোটা দরকার, কোটার যৌক্তিক সংস্কার হতে পারে, কিন্তু কোটা নিয়ে রাজনীতি হতে পারে না। এই আলোচনার পরে জানতে চাই যে এই সংঘর্ষ যেখানে একদম মুখোমুখি অবস্থান, সেখান থেকে উত্তরণের পথ কি? কারণ আমরা তো কোনো সংঘর্ষ চাই না, আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই জড়াক এরকম কোনো সংঘর্ষে। উত্তরণের পথ তো আমাদের সামনে সর্বোচ্চ আদালতে বলেছে যে তারা পুরো বিষয়টি বিবেচনা করবে। প্রাথমিক একটা অবস্থানও কিন্তু ব্যক্ত করেছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। বিচার প্রক্রিয়া চলাকালে মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, সেগুলো তো আছে, সামনে এসেছে কতগুলো ইস্যু। রাষ্ট্রের তো দায়িত্ব বা আমাদের পার্লামেন্ট আছে এই বিষয়গুলো নিষ্পত্তি করা যেভাবে সম্ভব, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ছাত্রদের একটা অংশ সারা দেশেই, কিন্তু এটা বাস্তবতা যে সারা দেশে তারা পথে আছে, শিক্ষা কার্যক্রম কার্যত মানে বড় ধরনের সমস্যায়। অন্যদিকে শিক্ষকদের কিছু আন্দোলন আছে। কাজেই রাজনৈতিক ভাবে যারা ক্ষমতায় আছেন, রাজনৈতিক দল হিসাবে বা সরকারের যে সব প্রতিষ্ঠান আছে, তাদের কিন্তু দায়িত্ব এটা একটা সংলাপে অবশ্যই যেতে হবে। কিভাবে এই সমস্যা, ছাত্ররা যদি ভুল পথে পরিচালিত হয়, তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর ধারা যারা বহন করে তাদের অনেক বেশি। বিপদগামী হয়ে গেলে আমাদের কিছু অংশ আমরা তাদেরকে অভিযুক্ত করে চললাম, সেটাই কিন্তু মানে কোনোভাবেই যথাযথ বা যুক্তিযুক্ত হবে না। ছাত্রদের একটা অংশকে বিভ্রান্ত করছে, তার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করতে হবে। কিন্তু একটা জিনিস প্রবণতা দেখা যাচ্ছে যে অরাজকতা সৃষ্টির কিছু আলামত বলেন, লক্ষণ বলেন, ইঙ্গিত বলেন, সেটা আছে। কোথাও কোথাও ছাত্রাবাস আগুন দেওয়া হচ্ছে, বা রাজপথে প্রথম দিকে কিছুটা সুশৃঙ্খল ছিল এই ছাত্ররা, কিন্তু এই যে রাজনীতি, আপনারা যে বিষয়টাই নির্ধারণ করছেন আন্দোলনের রাজনীতি, এই রাজনীতিটা যারা ক্ষমতার বাইরে রয়েছে 17 বছর, তারা কিন্তু যখন যেটা ইস্যু সামনে আসে তারা এখান থেকে কিছু ফায়দা লুটার চেষ্টা করে। সেটা হেফাজত ইসলাম যখন আন্দোলন করেছে 13-14 সালে, তখন তারা চেষ্টা করেছে। কিংবা যখন এই নিরাপদ সড়ক চাই ছাত্ররা, তখন নিয়ে আসলো যে 10 বছরের শিশুর হাতে একটা ব্যানার ধরিয়ে দিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। মানে এটা তো অযৌক্তিক আর কি। 10 বছরের শিশু তো রাষ্ট্র মেরামত, তার কি কি, সেটা নিরাপদ সড়ক চাই, সেটা অনেক ইস্যু নিয়ে আসলো তারা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বৈষম্য তো অনেক জায়গা আছে। সাম্প্রদায়িক ভেদাভেদ বিভেদ সৃষ্টির অপচেষ্টা আছে আমাদের সমাজে সব সময়। আমাদের অর্থনীতিতে বিভেদ আছে, মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ জমা হচ্ছে। সেই সব ইস্যু বাইরে রেখে চাকরি, আমাদের বাংলাদেশে যত চাকরি আছে, মানে আমাদের কলকারখানার শ্রমিক আছে 1 কোটির মতো, তার অর্ধেক প্রায় পোশাক শিল্পে। তো এখানে কোথায় কোটা আছে? আমাদের কৃষি খাত তো পুরোটাই বেসরকারি খাতে, এখানে কোথায় কোটা আছে বলেন? আমাদের বেসরকারি প্রতিষ্ঠান হু হু করে বাড়ছে, বহুজাতিক কোম্পানি আছে অনেকগুলো বাংলাদেশে কাজ করে,
বা দেশের বাইরে প্রায় কোটিখানেক বাংলাদেশের নাগরিক আছে যারা কাজ করে বিভিন্ন পেশায়, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। সে কোথায় কোটা আছে বলেন? কোটা তো সরকারি চাকরি হলো খুবই সামান্য। তার মধ্যে আমি নিজে বহুবার বিসিএস ভাইভা পরীক্ষা বোর্ডে গিয়েছি, সেখানে আমাদেরকে একটা তালিকা দেওয়া হয়। এই তালিকায় নাম যাদের থাকে তারা প্রথমে প্রিলিমিনারি উত্তীর্ণ হন, তারপরে রিটেন পরীক্ষা 900 সেইটা উত্তীর্ণ হন, তারপরে 200 ভাইভা বোর্ড, সেইটাই তাকে উত্তীর্ণ হতে হয়। ওইখানে তার সামনে লেখা থাকে এপএফ কোটা কিনা ফ্রিডম ফাইটার, কিংবা ডব্লু লেখা থাকে ওমেন। অর্থাৎ এতগুলো ধাপ পার হয়ে এসে কিন্তু তাকে এই কোটা, যদি এইগুলোতে উত্তীর্ণ হয় তখন তার কোটা বিবেচনায় থাকে আর কি। জি, অর্থাৎ তাহলে সেই আবার শুরুর আলোচনায় যেতে হয় যে মেধা আর কোটা এটা একদম বিপরীত মেরুতে অবস্থানকারী দুটো শব্দ নয়, শব্দ দুটো কাছাকাছি। কারণ মেধার প্রমাণ করার পরেই সে যদি প্রমাণিত হয় সেখানে সে মেধাবী, তাহলেই হয়তো শেষ মুহূর্তে গিয়ে তাকে কোটা, এবং সেটাও আসলে কত শতাংশ এবং কথাটা আসে প্রফেসর। আমি একটা শুধু কথা বলবো এই প্রসঙ্গে, যে দরিদ্র, কম আয়ের, কম লেখাপড়া লোকেরা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সবচেয়ে সামনের সারিতে ছিল, তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরেই কিন্তু এরা কিন্তু এখন ওই 2 প্রজন্ম চলে গেছে, নাতি নাতনির প্রশ্নটা তো আসছে, এরা কিন্তু এখনো আর্থিক অবস্থা খুব বেশি লোকের বদলায়নি। খুব বেশি লোক 10-20 হাজার কোটি টাকার মালিক হয়নি, এমনকি মানে কোটি টাকারও মালিক হয়নি। এরা কিন্তু এই দরিদ্র বাংলাদেশের উন্নতি হয়েছে, কিন্তু এদের সেক্ষেত্রে এবং এই আলোচনাটাও তো আসলে ইতিমধ্যেই হয়ে গিয়েছে যে কোটা তো আরো অনেক আছে, জেলা কোটা আছে, পোষ্য কোটা, নানান কিছু থাকে, শুধু মুক্তিযুদ্ধ। জি, দাদাও আছেন, সেটা হচ্ছে মেধা আর মুখস্থ মনে রাখা এ কিন্তু এক না। আমি আইনস্টাইনের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আইনস্টাইন একটা সেমিনারে গিয়েছেন, সেমিনার থেকে বেরোবার পরে ট্যাক্সি ডেকেছেন, কিন্তু ডাকবার পরে তার আর মনে নেই যে তার বাসার ঠিকানাটা কি, উনি বলতে পারছেন না। তার মানে উনি মুখস্থটা বা মনে রাখতে পারেন না। কিন্তু কিছুক্ষণ পরে উনি চিন্তা করলেন এই ট্যাক্সি ড্রাইভার নিশ্চয়ই আইনস্টাইনকে চেনে। এইবার বললেন, তুমি কি আইনস্টাইনের বাসা চেনো? বলে, হ্যাঁ চিনি। বলছে, আমাকে ওখানে নিয়ে যাও। মেধা হচ্ছে ওইটা। এখন মুখস্থ রাখাটাকেই আমরা বলছি মেধা। এগুলো খুব বিতর্কিত বিষয়। আমি একটু সুস্পষ্টভাবে কয়েকটা কথা একটু বলি। সেটা হচ্ছে কোঠার একটা যৌক্তিক সংস্কার হতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে একবারে 0-1 দিয়ে একটা সম্মান দেখানো যেতেই পারে। তৃতীয়ত হচ্ছে না, যেতে পারে না, দিতে হবে। হ্যাঁ, এইগুলি থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যারা আন্দোলন শুরু করেছিলেন তাদেরকে একটি জায়গায় স্থিত হতে হবে, এক। চতুর্থ হচ্ছে গতকালকে কোটা বিরোধী আন্দোলনের সাথে মুখোমুখি যারা হয়েছেন, যারা অন্যায় করেছেন, শুধু এক পক্ষ করেননি, কিন্তু তাদেরও বিচার হতে হবে, তাদেরও শাস্তির আওতা আনতে হবে। চতুর্থত হচ্ছে আমার সম্মানিত সাংবাদিক বন্ধুরা আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন, তাদেরকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। আজকে অন্তত 10টি পত্রিকায় এমন নিউজ হয়েছে যে অন্যরকম একটা কিছু মনে হচ্ছে। এরপরে নির্বাহী বিভাগ যারা আছেন, বিচার বিভাগের কাছে ওটা আছে, ওকে, নির্বাহী বিভাগ যাচ্ছে, তাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে যে এদেরকে বোঝাতে হবে, ফেরাতে হবে যে তুমি 7ই অগাস্ট পর্যন্ত ওয়েট করো, দেখো সুপ্রিম কোর্ট কি বলছে, এটা অন্যায়। আমার বিচার ব্যবস্থাকে যদি অসম্মান করবার এই প্রবণতা তৈরি হয় তাহলে ক্ষতি হয়ে যাবে। একটা কষ্টের কথা বলি, আমার দেখা অনেক বাচ্চারা আছে যে বাচ্চারা বাবা মাকে আলটিমেটাম দেয়, বাবা মাকে আলটিমেটাম দেয়, তুমি আমাকে এইটা যদি একদিনের মধ্যে না দাও আমি খাবো না। ওই বাচ্চাই তো আজকে ছাত্র হয়েছে, ফলে ওই 24 ঘন্টার আলটিমেটাম দেয়, এইটা না করলে আমি এই করে দেব। বেরোতে হবে ওখান থেকে। একটি সুন্দর বাংলাদেশ চাই। রাজাকার শব্দ দিয়ে কোনো গৌরবের উচ্চারণ যারা করে তাদের পাশে, কাছে, ধারে আমরা নেই। জি, শেষ করতে হবে। সেক্ষেত্রে সুকান্ত গুপ্ত অলোক চমৎকারভাবে তো প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী উত্তরণের বেশ গুলো দেখিয়ে দিলেন। আপনি কি বলবেন? আমি সেই কথাটা আবার বলতে চাই যে তোমরা যা বলছো এটি কিন্তু বাংলাদেশের কথা নয়, বাংলাদেশের জন্মের কথা নয়, বাংলাদেশের বেড়ে ওঠার গল্প নয়, বাংলাদেশের আজকের যেখানে বাংলাদেশ পৌঁছেছে সেই জায়গায় নেই। কারণ তোমাদের কথায় মুক্তিযুদ্ধের প্রতি সম্মান। ছোট্ট করে যুক্ত করতেই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একটি কথা ঘুরছে, আরেক ফাল্গুনের আসছে বছর আমরা দ্বিগুণ হব। কিসের ইঙ্গিত আসলে করা হলো?
কারা দ্বিগুণ হবে? ওই যে যারা কথা বলছে তারা তো বাংলাদেশের কথা বল, ওই রাজনীতিটা হচ্ছে তো মুক্তিযুদ্ধ বিরোধী একটা রাজনীতি উস্কে দেওয়ার চেষ্টা চলছে, সেখানে হাতিয়ার করা কিন্তু হয়েছে সেই এই জায়গায় যদি ছাত্রদের। বিরোধী সেই একদম মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ দ্বিগুণ হয় তাহলে দেশের কি হবে? সেটা তো একটা বড় শঙ্কা। শেষ করতে হবে অজয় দাশগুপ্ত, আপনাকেও আমি 30 সেকেন্ড শুনে শেষ করছি আজকে। জি, কি যুক্ত করবেন উত্তরণের জায়গাটা? মুক্তিযুদ্ধ বিরোধী বা 71-এর চেতনা বিরোধী বা বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধির বিরোধীরা দ্বিগুণ হবে, সেটা আমি কেন ধরে নেব? আমি তো মনে করব যে যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের যে প্রত্যাশা, আমজনতা থেকে রাজনৈতিক নেতৃত্ব, সাংস্কৃতিক সামাজিক সমাজে যারা আছে তারা দ্বিগুণ কেন? মানে জি। তাহলে যে বা যারা সেই পোস্ট দিচ্ছেন না কেন, যে উদ্দেশ্যেই দিচ্ছেন না কেন, কিন্তু আমরা আসলে খুব ইতিবাচকভাবেই সেই উদ্দেশ্যটা নিতে চাই যে আসছে বছর আমরা দ্বিগুণ হব, সেটা নিঃসন্দেহে এদেশের সেই যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা বুকে লালন করে আমরা সবাই এক জায়গায় একীভূত হব। সেখানে দ্বিগুণ কেন, বলা যেতে পারে আরো অনেক গুণ আমরা হব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অজয় দাশগুপ্ত, আপনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন, বেশ কিছু কথা বলেছেন যেটা নিঃসন্দেহে যদি টিভি সেটের সামনে কোমলমতি শিক্ষার্থীরা থেকে থাকে তাদের জন্য অনেক বেশি কাজ করবে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনাকে, সুকান্ত গুপ্ত অলোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে ছিলেন, আবারও বলছি, যদি এই আমাদের নিটোলটাট 21-এর রাত কোনো কোমলমতি শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তারা দেখে থাকেন, তাহলে বলতেই হচ্ছে অনেকটাই হয়তো স্পষ্ট হতে পেরেছেন। বাকিটা স্পষ্টতা আপনারা নিজেরাই হয়তো খুঁজিয়ে নিতে পারবেন। কারণ কোটা কি সেটা যেমন জানলেন, কোটা এবং মেধা যে একদম বিপরীত মেরুর দুটো শব্দ নয় সেটা জানলেন, কারণ সম্মানিত অতিথিরা চমৎকারভাবে সেটা উপস্থাপন করলেন আপনাদের সামনে। এবং যারা রয়েছেন অভিভাবক বা দায়িত্বশীলতার জায়গাটায় আমরা যারাই রয়েছি না কেন, এই প্রজন্মকে আমাদের বোঝাতে হবে যে এই দেশের মাটি আসলে আমাদের শহীদদের সেই যে রক্ত মিশে যাওয়া বা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধাদের আমরা অসম্মান করতে পারি না। কিন্তু কোটার একটি যৌক্তিক যে সংস্কার সেটা হতেই পারে। সেই সংস্কারের জন্য যেটা একদম তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, যে সেজন্য আসলে রাজাকার হতে হয় না, সেটার সমাধান অন্যভাবেও করা যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকবার জন্য। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।